আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষে জাতিসংঘ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। চাকসুর হল সংসদে প্রতিদ্বন্দ্বী ছাড়া নির্বাচিত পদ শতাধিক, বুলিংয়ের সংখ্যায় নারী অংশগ্রহণ কম, উৎসব মুখর ভোট হওয়া নিয়ে প্রশ্ন। আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র, অবৈধভাবে বসবাসের অভিযোগ, কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন। আফগানিস্তান সীমান্তে ফের ৬.২ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা, রোববারের ভূমিকম্পে প্রাণহানি ২২০০ ছাড়িয়েছে। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সানি মৃথা। আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষে জাতিসংঘ, এটি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং চলমান সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারা। আলোচনার মূল বিষয় ছিল জাতীয় নির্বাচন। জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নির্বাচনকে সামনে রেখে ইসিকে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিতে জাতিসংঘ কিভাবে সহায়তা করতে পারে তা নিয়েও আলোচনা করেন তারা। এ সময় রোহিঙ্গাদের মানবিক সহায়তায় তহবিলের ঘাটতি মোকাবেলা এবং আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজনীয়তার উপর জোর দেন প্রধান উপদেষ্টা। চাকসুর হল সংসদ পর্যায়ে ৬৩টি পদে প্রার্থী খুঁজে পায়নি নির্বাচন কমিশন। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হচ্ছে এমন পদের সংখ্যাও শতাধিক। এসব পদের অধিকাংশই ছাত্রী। সাইবার বুলিংয়ের সংখ্যায় নারীদের অংশগ্রহণ কমেছে বলে জানিয়েছেন প্রার্থীরা। এদিকে প্রার্থী সংকটের প্রভাবে ভোটাররা কতটুকু উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন সেই সংখ্যাও প্রশ্ন তুলছেন জাকসুর প্রার্থীরা। তবে নির্বাচন কমিশনের সদস্য সচিবের দাবি, ভোটার কম বেশির উপর নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া নির্ভর করছে না। হোসেন জাহিদের প্রতিবেদন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেবেন প্রায় ১২,০০০ শিক্ষার্থী। কেন্দ্রীয় সংসদের সব আসনে প্রার্থী খুঁজে পেলেও হল সংসদ পর্যায়ে প্রার্থী খুঁজতে দ্বিধায় পড়তে হবে ভোটারদের। কেননা ২১টি হলের মোট ৩১৫টি পদের মধ্যে ১৬৫ পদেই হবে না কোনো নির্বাচন। ছাত্রীদের 10টি আবাসিক হলের মধ্যে 5টি হলের ভিপি পদে নেই কোনো প্রতিদ্বন্দ্বী। সবচেয়ে করুণ দশা 13 নম্বর ছাত্রী হলে। এখানে কোরাম পূর্ণ হওয়ার ন্যূনতম সংখ্যা 4 জন প্রার্থীও পাওয়া যায়নি। সন্তোষজনক প্রার্থী নেই ছাত্রদের হলগুলোতেও। 11টি হলের মধ্যে অন্তত 6টি হলে একাধিক পদে প্রার্থী নেই। আর যেসব পদে ভোট হবে সেসব পদেও নেই কোনো প্রতিদ্বন্দ্বিতার আভাস। বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, ডক্টর যদি হয়। কোনো প্রার্থী মনে করেন সাইবার বুলিংয়ের কারণেই জাকসুর হল সংসদে নারী প্রার্থীদের সংখ্যা অনেক কমেছে। যদি আমাদের প্রশাসন একটি সুস্থ স্বাভাবিক নির্বাচন পরিচালিত করতে পারে এবং সেখানে যদি কোনো ধরনের রাজনৈতিক দল বা ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির কোনো বায়াসনেস না থাকে, আমাদের যদি একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের উপহার স্বরূপ দিতে পারে, আর যদি এই জাকসুর যে নির্বাচন করার প্র্যাকটিস অব্যাহত থাকে, তাহলে আমি আশা করছি ভবিষ্যতে প্রার্থীরা আরও অনেক বেশি উৎসবমুখর পরিবেশে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী হবে। আগে যেমন আওয়ামী লীগ কিছু হলেই শিবির ট্যাগ দিত, তো এখানে কোনো নারী অপিনিয়ন দিলেই তাকে শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে, সিম্পল একটা রাইটের কথা বলে, এমনকি সে কোনো অপিনিয়নও দিচ্ছে না। এমন প্রেক্ষাপটে নির্বাচন কতটুকু উৎসবমুখর হবে সেই প্রশ্ন তুলেছেন প্রার্থীরা। প্রার্থী সংকটে ভোটারের উপস্থিতি কম হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। নির্বাচনকে আকর্ষণীয় করে তুলতে নির্বাচন কমিশনের উদাসীনতার অভিযোগ প্রার্থীদের। প্রচ্ছন্নভাবেই এমন একটা রেজিমে বড় হয়ে উঠেছে, তারা নির্বাচনকে খানিকটা ভয় পেতে শিখেছিল। ওই জায়গা থেকে কিছু জড়তা এবং আরও কিছু প্রতিবন্ধকতার জন্য এবছর প্রার্থিতার জায়গাটায় দেখা যাচ্ছে বিশেষত নারীরা একটু পিছিয়ে আছেন। লেভেল প্লেইং ফিল্ড যে পাওয়ার কথা, সবার জন্য আসলে সমান আচরণবিধির প্রয়োগ, সবার জন্য সমান
আসলে সুযোগ তৈরি, সেই সুযোগ তৈরির জায়গায় প্রশাসনের অনেক ঘাটতি রয়েছে, জন্য প্রশাসনের প্রতি একটা সফট অনাস্থা রয়েছে শিক্ষার্থীদের। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এই প্রার্থিতার কিংবা হলগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করা, গণতান্ত্রিক চর্চা করতে আগ্রহী হয়, এই জায়গাটা একটু ঘাটতি তৈরি হয়েছে। আমার মনে হয় প্রশাসনের এই জায়গায় দায় নেওয়ার জায়গা রয়েছে। তবে দায় নিতে নারাজ নির্বাচন কমিশন, বরং দীর্ঘদিন পর শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া করবেন না এমন আশায় আছেন কমিশনের দায়িত্বশীলরা। আসলে আমাদের দেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জাকসুর যে গঠনতন্ত্র আছে, সেখানে ভোটিং আমাদের এই পর্যন্ত কতটুকু ভোট হলো সেটার চেয়ে পার্টিসিপেটরি কতটুকু হলো সেটা ইম্পর্ট্যান্ট। তো আমরা চাই যে ম্যাক্সিমাম ভোট কাস্টিং হবে, আমরা আশা করি। নির্বাচন জমজমাট করতে প্রার্থীদের নিয়ে নানা উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস নির্বাচন কমিশনের। হল সংসদ পর্যায়ে প্রার্থী সংখ্যা কম থাকায় জাকসু আদৌ কতটুকু কার্যকর হবে সেই প্রশ্ন যেমন তৈরি হয়েছে, তেমনি এই সংখ্যাও তৈরি করেছে জাকসু নির্বাচনে ভোটারের সংখ্যা কম হবে কিনা। তবে ৩৩ বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচন যদি প্রতি বছরই আয়োজন করা যায়, তবে সংকট কেটে গিয়ে সম্ভাবনার দেখা মিলবে, এমনটাই মনে করছেন বিশ্ববিদ্যালয়ের অংশীজনরা। হোসেন জাহিদ, এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। ডাকসু নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থী। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও তাদের চোখে স্বপ্ন, চান সবার সমান সুযোগ। বিশ্ববিদ্যালয়ের নানা অবকাঠামো স্থান সবার জন্য উপযোগী নয় বলেও অভিযোগ এসব প্রার্থীদের। শাহাদাত অফরের প্রতিবেদনে বিস্তারিত। অন্ধকার যদি চোখে নেমে আসে, তবে কি আলোর স্বপ্ন দেখা বন্ধ হয়? আলোর সন্ধানী হৃদয় অন্ধকারকেও হার মানায়। তাই ডাকসুর মঞ্চে দাঁড়িয়েছে বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী। তারা তাদের প্রতিবন্ধকতার কথা নয়, বলছেন দৃঢ় সংকল্পের কথা। যেমন রাইসুল ইসলাম, নেই দৃষ্টিশক্তি, কিন্তু মেধার আলোয় উজ্জ্বল তার জীবন। পড়াশোনায় সব সময় ছিলেন এগিয়ে। ছাত্র রাজনীতির মাঠেও তিনি ছিলেন সরব। জুলাই আন্দোলনের দিনগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন সহপাঠীদের সাথে। বিজয় ৭১ হলের এই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী এবার ডাকসুতে সদস্য পদে লড়ছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে। তার স্বপ্ন বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিটি শিক্ষার্থী যেন অনুভব করে এই ক্যাম্পাসও তাদের জন্য। ডাকসুতে ইলেক্টেড হয়ে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা পড়ে, যারা পার্সনস উইথ ডিসএবিলিটিস, তাদের নিয়ে কাজ করা। সেই সেন্স থেকে যে নির্বাচনে জয়লাভ করাটাই মুখ্য বিষয়। করতে পারলে, যেহেতু একটা প্যানেল হয়ে লড়ছি, সো আমরা একটা কাজ অবশ্যই করতে পারবো। আমাদের যখন চলাফেরা করতে যাই, আমাদের স্ট্রাকচার ব্যারিয়ারগুলো ফেস করতে হয়। যেমন বিট থাকে না, স্ট্রিট ব্রেকার থাকে না, তারপরে অহরহ সাইকেল, রিক্সা, তারপর বাইক, এগুলো চলাফেরা করে। সো এগুলোকে নিয়ন্ত্রিত ওয়েতে নিয়ে আসা। আমার প্যানেলের সবাই আমার প্রতি খুবই কোঅপারেটিভ, ফ্রেন্ডলি এবং কেয়ারফুল। আমাকে সব জায়গায় নিয়ে যায় প্রচারণায়, আমার হয়ে তারা ক্যাম্পেইন করে, আমাকে বলে, ফোকাস করে সামনে নিয়ে আসে। ইবনু আহমেদ, চোখের ক্ষীণ আলো থামিয়ে দিতে পারেনি তাকে। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের এই শিক্ষার্থী বহুদিন ধরে লড়ে যাচ্ছেন প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে। ডাকসুর প্যানেলে ছাত্রদলের প্রার্থী হিসেবে যুক্ত হয়েছেন তিনি। তার প্রত্যয়, একদিন প্রতিবন্ধী আর অপ্রতিবন্ধীর ভেদরেখা মুছে যাবে, শিক্ষাঙ্গন হবে সবার জন্য সমান। আমাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অ্যাক্সেসেবল নয়, বিশেষত লাইব্রেরি এবং আরও যে অন্যান্য কাঠামোগুলো রয়েছে, ওই জায়গাতে সব জায়গায় কিন্তু র্যাম্প নেই। এই র্যাম্প না থাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের কিন্তু প্রবেশগম্যতা নিশ্চিত হয়নি। এছাড়া প্রতিটি বিল্ডিংয়ে কিন্তু অ্যাক্সেসেবল ওয়াশরুম নিশ্চিত করা যায়নি। দক্ষতা উন্নয়নের জন্য বিশেষ কর্মশালা গ্রহণ করব, যার মাধ্যমে প্রতিটি প্রতিবন্ধী শিক্ষার্থী সহ নারী, সংখ্যালঘু সম্প্রদায় এবং আরও যারা মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করছেন, প্রত্যেককে মানব সম্পদে রূপান্তরিত করতে চাই। বিজয় ৭১ হলের মাস্টার্সের শিক্ষার্থী ইসমাইল হোসেন জন্ম থেকেই দুই পা ভিন্ন, কিন্তু সেই পা দিয়েই অতিক্রম করেছেন জীবনের সব বাধা। হাঁটতে হাঁটতে পৌঁছেছেন স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে। এবার চ্যালেঞ্জ ডাকসু নির্বাচন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনি। বলতে চান বিশ্ববিদ্যালয়ের সেই ১% শিক্ষার্থীদের কথা যারা প্রতিবন্ধী, তারাও এই সমাজেরই শক্তি। তাদের জন্য সুযোগ সুবিধা আর সম্মান নিশ্চিত করাই হবে তার লড়াই। ভর্তির ক্ষেত্রে 1% হচ্ছে যে কোটা দেয় প্রতিবন্ধী শিক্ষার্থীদের।
এই শিক্ষার্থীদের কোটা ব্যবস্থা দেওয়ার পরে যখন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসে তখন প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ বিশ্ববিদ্যালয় নিশ্চিত করে না। অনেকগুলো হলে এখনও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ সমস্যা, বিশেষ করে বিজয় একাত্তর হলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অ্যাক্সেসিবল কোনো ওয়াশরুম নাই। সাধারণ যে সকল হচ্ছে যে প্যান কমোড আছে, প্যানের মধ্যে হচ্ছে যে ওনাদেরকে হচ্ছে বসতে হয়। গোসলের জন্য ভালো কোনো ব্যবস্থা নাই। তাদের রুমগুলোকে এক পাশে রাখা হয়েছে, এটা ভালো দিক, কিন্তু তাদের রুমে তাদের জন্য যেরকম অ্যাক্সেসিবল সহজ, তাদের চলাফেরার জন্য যেরকম সহজ একটা পরিবেশ দরকার ছিল, সেই পরিবেশটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করতে পারে নাই। 3টি ভিন্ন জীবন, 3টি ভিন্ন গল্প, কিন্তু লক্ষ্য একটাই, অধিকার, মর্যাদা আর স্বপ্নের সমান ভাগ। হয়তো এই প্রার্থীদের পদক্ষেপই একদিন বদলে যাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ভবিষ্যৎ। শাহাদাত অফরো, এখন, ঢাকা। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করা 30 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে একটি চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারা। এর মধ্যে 29 জন পুরুষ ও 1 জন নারী রয়েছেন। অবৈধভাবে অবস্থানের অভিযোগেই তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত 3 ধাপে 187 জন প্রবাসী দেশে ফিরে এসেছেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো অভিযান আরও জোরদার করা হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে তৃতীয়বারের মতো আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প। বৃহস্পতিবার রাতে 6.2 মাত্রার ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত 17 জন। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে রোববারের ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি 2200 ছাড়িয়েছে। আন্তর্জাতিক সংস্থার কাছে সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার। এর মধ্যে কয়েক লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। বিস্তারিত জানাবেন তানভীর জনি। রোববারের ভয়াবহ ভূমিকম্পের আঘাত কাটিয়ে না উঠতেই আবারও ভূমিকম্পের আতঙ্কে আছেন বাসিন্দারা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 8:56 6.2 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ সময় আতঙ্কিত হয়ে লোকজন বাইরে বেরিয়ে আসে। এখন পর্যন্ত বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের কুনার প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের নাঙ্গারহার ও কুনার প্রদেশে এই নিয়ে 6 দিনের ব্যবধানে তৃতীয়বারের মতো আঘাত হানল বড় আকারের ভূমিকম্প, যার কেন্দ্রস্থল ছিল পাকিস্তান সীমান্তের কাছে। এর আগে গেল মঙ্গলবার দ্বিতীয় দফার 5.5 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের পার্বত্য অঞ্চল। ভূমিধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রত্যন্ত অঞ্চলগুলো। এদিকে গেল রোববারের 6 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি 2200 ছাড়িয়েছে, আহত 3500-এর বেশি। তালেবান সরকারের একজন মুখপাত্র এসব তথ্য জানিয়েছেন। পাহাড়ি অঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও মিলছে শত শত মরদেহ। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের মধ্যে স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন বেঁচে যাওয়া ব্যক্তিরা। আন্তর্জাতিক সহায়তা সংস্থার তথ্য মতে ভূমিকম্পে আফগানিস্তানে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 84,000 মানুষ। 6500-এর বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশের 98% ঘরবাড়ি মিশে গেছে মাটির সঙ্গে। এমন অবস্থায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সহায়তা সংস্থার কাছে আহ্বান জানিয়েছে দেশটির তালেবান সরকার। এরই মধ্যে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন $11 মিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া $1 মিলিয়ন করে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। সরাসরি তালেবান সরকারের হাতে দিতে রাজি না। তাদের সহায়তার অর্থ সাহায্য সংস্থার মাধ্যমে ব্যয় করা হবে। তানভীর জনি, এখন, বিশ্ব। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। সকালে বাংলাদেশ বিমান বাহিনীর মাধ্যমে 11 টন ত্রাণ সহায়তা সামগ্রী পাঠানো হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর C-130 যে বিমানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তাঁবু, কম্বল, শীতের কাপড়, বিশুদ্ধ পানি, ওষুধসহ বিভিন্ন সহায়তা নিয়ে গেছে। সশস্ত্র বাহিনী বিভাগ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আফগানিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন। সহায়তা সামগ্রী হস্তান্তর শেষে C-130 যে পরিবহন বিমানটি আজই বাংলাদেশে ফেরার কথা রয়েছে। রাজধানীর বাজারে চড়া সবজির দর বেড়েছে, ডিম ও মুরগির দামও।
এসব নিয়ে বিস্তারিত জানতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। পুলক, সবজির দরদাম জানাবেন, দাম কমছে না কেন, কি বলছেন বিক্রেতারা? সানি, আমরা এখন রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানে কিন্তু পর্যাপ্ত সবজির মজুদ রয়েছে, কিন্তু তারপরও মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে বিক্রেতা এবং ক্রেতাদের মাঝে। এখানে কিন্তু আমরা রাজধানীতে আজকে সকাল থেকে প্রায় কিন্তু আমরা বেশ কয়েকটি বাজার ঘুরেছি। বাজার ঘুরে আজ এখন কারওয়ান বাজারে এসে যে সবজির দাম দেখছি সেটি হচ্ছে গত সপ্তাহের তুলনায় কিছুটা হলেও দাম বৃদ্ধি হয়েছে 10 থেকে 20 টাকা করে, কিন্তু কিছু সবজির দাম কমেছে। যেই সবজিগুলো দাম 80 টাকার নিচে পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে শুধুমাত্র কাঁচা পেঁপে এবং চিচিঙ্গা। বাকি সবজিগুলো কিন্তু সবই 80 টাকার উপরে বিক্রি হচ্ছে। আমরা যদি মুরগির দিকে যাই তাহলে কিন্তু ব্রয়লার মুরগি কিন্তু এখন কেজি প্রতি 170 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে সোনালী মুরগি যেটি সেটা কিন্তু 300 থেকে 320 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে আমি যদি ডিমের দিকে যাই, ডিমের কিন্তু এখন প্রতি ডজন প্রতি বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকায়। আর খুচরা বিক্রেতা কিন্তু ডিমের যে খুচরা বিক্রেতা রয়েছে তারা কিন্তু বলছে যে আড়তেই কিন্তু ডিমের দাম বেশি, যার ফলে তারা কিন্তু বাধ্য হচ্ছেন যে তারা ডিমের যে পাইকারি এবং খুচরা মূল্যটা তারা স্বাভাবিক পর্যায়ে রাখতে পারছেন না। এদিকে কারওয়ান বাজারের যে সবজি বিক্রেতা রয়েছে তারা কিন্তু বৃষ্টির একটা অজুহাত দিচ্ছেন। তারা বলছেন যে টানা বৃষ্টির কারণে কিন্তু এখন যে সবজির উৎপাদন, এটি কিন্তু এখন উৎপাদন এবং সরবরাহ দুটি কম রয়েছে, এর জন্যই হচ্ছে দামটা বেড়েছে। আমি যদি বাজারে সবজির দামের পরিস্থিতি বলি তাহলে এখন পটল 70 থেকে 80 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজি প্রতি, করলা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, চিচিঙ্গার দামটা কমেছে, চিচিঙ্গা 80 টাকার নিচে পাওয়া যাচ্ছে 60 টাকা কেজি প্রতি, এবং শসা, ঝিঙ্গা এবং ধুন্দল যথারীতি 80 থেকে 100 টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়া কিন্তু আমরা সেপ্টেম্বরের শুরুতে কিন্তু আমরা দেখছি যে ইতোমধ্যেই শীতের যে সবজি রয়েছে শীতের সবজি কিন্তু বাজারে উঠেছে। আমরা ফুলকপি দেখেছি, ফুলকপি 100 থেকে 120 টাকায় পাওয়া যাচ্ছে, এবং মূলা হচ্ছে 70 থেকে 80 টাকা প্রতি কেজিতে পাওয়া যাচ্ছে। তো এই ছিল আমার কারওয়ান বাজার থেকে সর্বশেষ তথ্য। রাজধানী কারওয়ান বাজার থেকে সবজির দরদাম জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। এবার ঢাকার বাইরের বাজারের খবর। এদিকে চট্টগ্রামের বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 90 টাকায়। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, পেঁয়াজের দাম বাড়ার কারণ কি, বিক্রেতারা কি বলছেন জানাবেন। আমরা দেখছি যে প্রতি শুক্রবার আসলে সাপ্তাহিক যে বাজার করতে আসেন ক্রেতারা, তাদের আসলে প্রতি সপ্তাহেই কোনো না কোনো পণ্যের দাম তারা বাড়তি পান। এবার নিত্য পণ্যের মধ্যে পেঁয়াজের দামটা বাড়তি পাচ্ছেন। যারা গত সপ্তাহে পেঁয়াজ কিনেছেন 75 থেকে 80 টাকায়, সেটা এবার আসলে তারা দেখছেন যে অনেকে 85 থেকে 90 টাকায় কিনতে হচ্ছে। এবং যারা বিক্রেতা আছেন তারাও বলছেন যে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ার কারণ মূলত ভারতীয় যে পেঁয়াজ, সেই পেঁয়াজের আমদানি বন্ধ হয়ে যাওয়ায়। মাঝখানে কিছু ভারতীয় পেঁয়াজ এসেছিল, তখন দেশি যে পেঁয়াজ সেটির দামও কমেছিল। আমরা দেখেছি গত সপ্তাহে 70-75 টাকায় পেঁয়াজ বিক্রি হয়েছে, তবে এই সপ্তাহে কিন্তু দেখছি যে আসলে 85 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজের দাম। তবে অন্যদিকে আদা এবং রসুনের দাম কিন্তু কেজি প্রতি 10 টাকা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা, এবং সেক্ষেত্রে কিছুটা স্বস্তি আছে। তবে যে দেশি মসুর ডাল, চিকন যে মসুর ডালটি, সেটির দাম কিন্তু অত্যাধিক বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। তারা বলছেন যে এটি 30 থেকে 35 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে তারা কিনেছিলেন 130 থেকে 35 টাকায়, যেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়, অর্থাৎ অনেক বাড়তি দামে তাদের এই মসুর ডাল কিনতে হচ্ছে। পাশাপাশি আটা এবং ময়দার দামেও হঠাৎ বাড়তি দাম দেখা যাচ্ছে, এবং যারা ক্রেতা আছেন তারা বলছেন যে গত সপ্তাহে যারা আটা কিনেছিলেন 47 টাকা থেকে 48 টাকায়, তারা এবার কিন্তু 52 থেকে 54 টাকায়, এবং ময়দার দামও কিছুটা বেড়েছে, 2 টাকা কেজি প্রতি বাড়তি দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা এখানে যেটি দেখছি যে আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে এলাচের দাম কিন্তু দীর্ঘদিন ধরে বাড়তি আছে, এবং আমরা এই চট্টগ্রামের কর্ণফুলী কাঁচা বাজারে এসে যেটি দেখেছি যে আসলে ক্রেতাদের মধ্যে এক ধরনের অসন্তোষ থাকে। প্রতি শুক্রবারই তারা শঙ্কায় থাকেন কোনো না কোনো পণ্যের দাম যেহেতু বাড়ে। এক্ষেত্রে তাদের একটি দাবি যে আসলে এই ধরনের বাজারগুলো পাশাপাশি যেই
পাইকারি পর্যায়ে আছে সেখানেও যাতে সরকার যে মনিটরিং কিংবা নিয়মিত তদারকি সেটি যাতে অব্যাহত রাখে। চট্টগ্রামের পেঁয়াজের দাম বাড়ার কারণ জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম। এদিকে সিলেটে খুচরা ও পাইকারি বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। এ নিয়ে আরও জানাতে নগরীর কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপ শুভ। শুভ, সবজির বাজারের দাম বাড়ার কারণ কি, ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। দেখুন, আমি শুরুতে জানিয়ে রাখি আমি যে বাজারে রয়েছি সেটি হচ্ছে রিকাবি বাজার এবং সিলেটের প্রাণকেন্দ্রে সেটি অবস্থিত। এবং সবজির বাজারের দামের কথা যদি বলি সেটি কিন্তু লাগামহীনভাবে প্রতিনিয়ত দাম বাড়ছে। প্রতি সপ্তাহে আমরা যখন আসছি এবং বাজারের দামগুলো নিচ্ছি তখন কিন্তু আমরা অনেকটাই দেখতে পাচ্ছি যে ক্রেতারা অনেকটাই অসন্তুষ্ট এই দাম নিয়ে। বিশেষ করে প্রতিটি সবজি যদি আমি বলি গড়ে কিন্তু 100 থেকে 120 টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে গড় প্রতি। আমি কয়েকটি সবজির দাম আপনাকে শুরুতে একটু জানিয়ে রাখতে চাই। সেক্ষেত্রে প্রথমেই রয়েছে টমেটোর কথা যদি বলি, টমেটো শুধুমাত্র পাইকারি বাজারেই বিক্রি হচ্ছে 100 টাকার উপরে, 100 থেকে 110 টাকা। সেটি খুচরা বাজারে বেড়ে গিয়ে 140 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি করলার দামও কিন্তু বেড়েছে। করলা আমরা দেখছি পাইকারি বাজারে 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে, সেটি খুচরা বাজারে বেড়ে গিয়ে কিন্তু 100 টাকায় বিক্রি হয়েছে। এবং সেই করলা কিন্তু আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে পাইকারি বাজারে 70 টাকা এবং খুচরা বাজারে 80 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে কিন্তু 10 থেকে 15 টাকা, কোনো কোনো জায়গায় 20 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি একইভাবে কিন্তু আমি যদি বলি কাঁকরোলের কথা, কাঁকরোল কিন্তু পাইকারি বাজারে গত সপ্তাহে আমরা যেমনটি দেখেছিলাম 60 থেকে 70 টাকা ছিল, সেটি আজকে পাইকারি বাজারে 80 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কাঁকরোল খুচরা বাজারে বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকায় কেজি প্রতি। দাম বেড়েছে পটলেরও। পটল আজকে খুচরা বাজারে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়, যেটি আমরা গত সপ্তাহে দেখেছিলাম 70 টাকায় বিক্রি হচ্ছিল, আজকে কিন্তু দাম 10 থেকে 15 টাকায় বেড়ে গেছে। পাশাপাশি বেগুনের দামও বেড়েছে। বেগুন কিন্তু পাইকারি বাজারে 80 টাকায় বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে সেটি বেড়ে গিয়ে 100 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি যদি কাঁচামরিচের কথা বলি, কাঁচামরিচ আজকে খুচরা বাজারে 200 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে। বলা চলে সব ধরনের সবজির দাম বেড়েছে। ক্রেতারা খুবই অসন্তুষ্ট এবং তারা বলছেন যে আসলে বাজার তদারকি কিন্তু কোনোভাবেই হচ্ছে না এবং বাজার তদারকিটা খুব বেশি প্রয়োজন। এবং বিক্রেতারা বলছেন যে উৎপাদন কম হয়ে যায়, আমদানি কম হয়, দাম বেড়েছে। তো এই ছিল আসলে সিলেটের কাঁচা বাজার থেকে আমার কাছে সবশেষ। সিলেট থেকে সবজির দরদাম জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপ শুভ। পঞ্চম দিনের মতো কক্সবাজারের বাঁকখালী নদীর তীরবর্তী 6 নম্বর ঘাট এলাকায় বিএডব্লিউটি এর উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছে স্থানীয়রা। অভিযানের শুরুতে একটি এক্সকাভেটর ভাঙচুর করা হয়েছে, সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছে স্থানীয়রা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, উচ্ছেদ অভিযানের বর্তমান পরিস্থিতি কি জানাবেন? উচ্ছেদ অভিযানকে ঘিরে খুবই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। কক্সবাজারের বিএডব্লিউটি এর যে অভিযানটি চলছে এটিকে ঘিরে 6 নম্বর জেটি ঘাট এলাকায় বর্তমানে উত্তেজনাকর পরিস্থিতি আসলে তৈরি হয়েছে। আমরা দেখছি বিপুল সংখ্যক স্থানীয় লোকজন এখানে সমবেত হয়েছেন এবং পুরো সড়কটি আসলে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। এতে কক্সবাজার বিমানবন্দরে যাতায়াতের যে পথ সেটিও পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এবং বলা যায় যে বিমানবন্দরে যাতায়াত বর্তমানে বন্ধ রয়েছে। এবং এই সড়কটি আসলে ব্যবসায়িকভাবেও গুরুত্বপূর্ণ, যেহেতু কক্সবাজার শহরের সবচেয়ে বড় পাইকারি যে মাছ বাজার অর্থাৎ মৎস্য অবতরণ কেন্দ্র, সেই মৎস্য অবতরণ কেন্দ্রটিতেও কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয় এবং কক্সবাজারের যেসব সামুদ্রিক যেসব মাছ আহরিত হয় সেই সামুদ্রিক মাছও কিন্তু এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে এবং কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে এই সড়ক দিয়ে আসলে যায় এবং সেটি পুরোপুরি এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং আমরা দেখছি যে পুরো সড়কে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি। এর পাশাপাশি এখানে আমরা দেখছি সকাল থেকে আসলে সকাল 9:30টার দিকে যখন এখানে বিএডব্লিউটি এর পক্ষ থেকে অভিযান চালাতে লোকজন আসে, বিশেষ করে সেনা সদস্য, পুলিশ সদস্য এবং এখানে আনসার সদস্যরা এই মুহূর্তে রয়েছেন। এর পাশাপাশি অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষের লোকজন রয়েছেন। তারা যখন একটি এক্সকাভেটর নিয়ে এই এলাকায় প্রবেশের চেষ্টা করে তখন স্থানীয় লোকজন বাধা দেয় এবং এক পর্যায়ে কিন্তু ইট পাটকেল ছুঁড়ে এক্সকাভেটরের সামনের যে অংশ সেটির কাচ ভাঙচুর করে এবং এক পর্যায়ে তারা বাধার মুখে আসলে শত শত মানুষ সেই এক্সকাভেটরটিকে
বাধা দিয়ে কিন্তু আবার ফিরিয়ে দিয়েছে এবং সেটি বর্তমানে এই যে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি এখান থেকে অন্তত 2 থেকে 2.5 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে রাখা হয়েছে, নিরাপদে রাখা হয়েছে এবং পুরো সড়ক আসলে কক্সবাজার শহরের যে বিমানবন্দর সড়কের যে প্রবেশ মুখ সেখান থেকে শুরু করে নুনিয়ারছড়া পর্যন্ত এই 2-3 কিলোমিটারের বেশি এলাকা কিন্তু এই মুহূর্তে এক প্রকার অবরুদ্ধ রয়েছে। কোনো যানবাহন কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে দেখছি তারাও বোঝানোর চেষ্টা করছেন স্থানীয় লোকজনকে যাতে তারা এই সড়ক অবরোধটি যাতে ছেড়ে দেন এবং সেই বোঝানোর চেষ্টাটি তারা করছেন। এখন পর্যন্ত আসলে আমরা দেখছি সাধারণ লোকজন এখানে অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে তারা শত শত বছর ধরে এই এলাকাটিতে বসবাস করছেন এবং কোনোভাবেই আসলে তারা এই যে জায়গা তাদের নিজ যে ভিটে মাটি সেখান থেকে তারা সেটিকে তারা উচ্ছেদ করতে কোনোভাবেই দেবে না। তারা যতক্ষণ প্রাণ আছে তারা ততক্ষণ লড়াই চালিয়ে যাবেন সেই ধরনের হুমকিও আসলে হুঁশিয়ারিও আসলে এখানকার স্থানীয় লোকজন আমাদেরকে জানাচ্ছিলেন। এই ছিল কক্সবাজার 6 নম্বর জেটিঘাট এলাকা থেকে সবশেষ। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরবর্তী এলাকায় বিআইডব্লিউটির উচ্ছেদ অভিযান নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী বিতজ্ঞ। ফেনীর দাগনভূঞা উপজেলায় অনিয়ন্ত্রিত জোয়ার ভাটার প্রকট আকার ধারণ করেছে নদী ভাঙন। নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে স্কুল, রাস্তাঘাট, বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে নেওয়া হয়েছে প্রকল্প। সুলাইমান ডালিবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন দুলাল তালুকদার। ফেনীর দাগনভূঞা উপজেলার মাতভূঞা ইউনিয়নের করিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী 4 শতাধিক। স্কুলটির 7ম শ্রেণীর একটি কক্ষ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন। ঝুঁকিতে পুরো 4তলা ভবন আর স্কুলের শহীদ মিনার। খেলার মাঠের একাংশ নদীতে বিলীন হয়েছে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের। এই নদী ভাঙনের কারণে আমাদের স্কুলের একটি ভবনের এক অংশ প্রায় নদীতে বিলীন হয়ে গেছে। এর পাশাপাশি আমাদের শহীদ মিনারটাও নদীতে বিলীন হওয়ার পর্যায়ে রয়েছে। অত্র বিদ্যালয়ের একটিমাত্র খেলার মাঠ রয়েছে, যেটি পুরো ইউনিয়নে খেলার মাঠ হিসেবে পরিচিত এবং প্রাইমারি স্কুল সহ বিভিন্ন বিদ্যালয়ের খেলার অংশগ্রহণমূলক অনুষ্ঠানগুলো এই মাঠে হয়। সেই মাঠের উত্তর পশ্চিম অংশ প্রায় বিলীন হয়ে গেছে, যা শিক্ষার্থীদের খেলাধুলা এবং মানসিক বিকাশে খুব বাধাগ্রস্ত হচ্ছে। ছোট ফেনী নদী, কাটাখালী নদীর এমন ভাঙন পরিস্থিতিতে দিশেহারা তীরবর্তী মানুষ। চোখের সামনে রাস্তাঘাট, ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন শত শত পরিবার। উত্তর আলিপুর গ্রামে ছোট ফেনী নদীর রাস্তা নদীতে বিলীন হয়ে যাওয়ায় চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। এছাড়া মোমারেজপুর গ্রামের বেগের বাজার থেকে বটতলা বাজার সড়কের 4 কিলোমিটার অংশেও ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। ঝুঁকিতে পড়েছে মিয়াজির ঘাট ব্রিজ, স্কুল, মসজিদ সহ গুরুত্বপূর্ণ স্থাপনাও। মুসাফর সুইচ গেটটা যদি দ্রুত স্থাপন করা হয় তাহলে মানুষ উপকৃত হবে। ওই বান ছুড়ের পরে তো বাংলার হরে তো এখানে ভাঙতেছে, সব স্কুল ভাঙি যেতেছে, বাইকের ভাঙি যেতেছে, রোড ভাঙি গেছে, আমার বাড়িও দূরে ভাঙি যাবে, কিন্তু যদি আমার এখান থেকে সারি দিই গার্ডওয়াল টানেন তা আমার বাড়িটা রক্ষা হইল। পানি উন্নয়ন বোর্ড বলছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন তারা, আর ভাঙন রোধে প্রকল্প পরিকল্পনায়ও আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্বল্প বাজেটে একটা কাজ করতেছি, এটা আসলে আমাদের স্থায়ী সমাধান না। আমাদের স্থায়ী সমাধান সেটা হচ্ছে মুসাফর ক্লোজার ঠিক হলেই আমাদের স্থায়ী সমাধান হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে এখানে প্রায় 6.5 কিলোমিটার প্রজেক্ট ওয়ার্ক হবে। এটার জন্য ইতিমধ্যে প্রাক্কলন করা হয়েছে। খুব তাড়াতাড়ি দরপত্র আহ্বান করে এই কাজ শুরু হবে, যাতে এই কাজের শুরু হওয়ার মধ্যেও যাতে কোনো ক্ষয়ক্ষতি ব্যাপক না হয়, এজন্য আমরা জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছি। ভাঙন রোধে আশ্বাস নয়, এলাকাবাসী চান দ্রুত এর স্থায়ী সমাধান। দাগনভূঞা বেকের বাজার জরবাপুকুর সড়ক, এই সড়কটি দিয়ে প্রতিদিন 20,000-এর বেশি মানুষ চলাচল করে। গত কয়েকদিন আগেও এই সড়কটি অক্ষত থাকলেও এখনো তা নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয়রা বলছেন অস্থায়ী 9-6-এর কাজ নয়, মুসাফর ক্লোজার নির্মাণের মাধ্যমে স্থায়ী সমাধানই দিতে পারে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির সমাধান। সুলাইমান ডালিম, এখন ফেনী।
নোয়াখালীর ব্যস্ত সড়কে চলছে দখল যুদ্ধ। সড়ক মহাসড়কে দুপাশে ইট, বালু আর গাছের গুঁড়ির বিশাল স্তূপ। মাইজদি থেকে চাটখিল পর্যন্ত 34 কিলোমিটার সড়কের 2 শতাধিক স্থানের একই চিত্র। এতে সড়কে বেড়েছে দুর্ঘটনা ও দুর্ভোগ। নাসিম শুভর প্রতিবেদনে। নোয়াখালীর মাইজদি চৌরাস্তা সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন। তবে দুপাশে ইট, বালু, খোয়া আর গাছের গুঁড়ি এমনভাবে রাখা হয়েছে যা দেখে বোঝার উপায় নেই এটি কোনো গুরুত্বপূর্ণ সড়ক। সড়কের ওপর অবৈধভাবে নির্মাণ সামগ্রী রেখে ব্যবসা করছে প্রভাবশালী চক্র। এতে দিন দিন কমেছে সড়কের প্রশস্ততা। যেখান দিয়ে ছোট বড় যানবাহন পাশ কাটাতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। প্রায় 100 জায়গার মতো ইট, সিমেন্ট, বালু দিয়ে যে জায়গার রাস্তার পাশে ব্লক করে রেখেছে রাস্তাগুলো। স্কুলে যাওয়ার সময় আমরা বালুগুলো আমাদের চোখে এসে নাকে পড়ে, আমাদের নানান সমস্যার সৃষ্টি হয়। এই বালুগুলো উড়ে, ইটের বালু আমাদের ইউনিফর্মে পড়ে, তো বাসায় গিয়ে মনে করেন এগুলো কাজ হয়ে যায়, এগুলো আমাদের প্রতিদিন ধোয়া লাগে। রোডে চলাফেরা করে ধুলাবালা মানুষের নাকের ভিতরে ঢুকে, চোখে মুখে ঢুকে, তারপরে মানুষের সর্দি কাশি জ্বর হয়। একই চিত্র জেলার চৌরাস্তা সোনাইমুড়ি ও সোনাইমুড়ি চাটখিল সড়কের। দখল হওয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখে ওঠানামা করা হচ্ছে মালামাল। কোথাও কোথাও ড্রেনের ওপর ইট বালু রাখায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। সিমেন্ট, বালু, আমরা কঙ্কর বা আপনার ইটা ফেলাই রাখলে মনে করেন যে এগুলো তো আমাদের সমস্যা। জায়গাটা ইট বালু থাকে, তো উল্টা একটা যদি অটো আসে, উল্টা আসলে ডাইনে নিলে আমাদের একটা অসুবিধা হয়, তো উল্টা বাঁচাতে গিয়ে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আমাদের গাড়ি গেলে স্ট্রেস ভাঙি যায়, গেলে চাকার বাইক হয়ে আসে, সাইডে মানুষ থাকলে মানুষের গা বেয়ে যায়, দোকানের মধ্যে যে পড়ে মানুষের সমস্যা হয়। প্রকাশ্যে এত কিছুর পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। আর নিজেদের অপারগতার কথা বলছে সড়ক বিভাগ। কিছু পানিশমেন্ট যদি করা না হয় তাহলে আসলে এটার কোনো সমাধান পাচ্ছি না আমরা। আসলে মানে এইভাবে ঠিকভাবে হচ্ছে না আর কি। আমরা বললে আবার কয়েকদিন পরে আবার চলে আসে। তো আমরা প্রশাসনের সাথে কোলাবোরেট করে আমরা এটা উচ্ছেদের ব্যবস্থা করব। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে ও সড়ককে চলাচলের উপযোগী করতে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী সরানো সময়ের দাবি বলে মনে করেন স্থানীয়রা। এখন নোয়াখালী। বগুড়ার শিবগঞ্জের বিহার হাটে গাছে গাছে শামুকখোল পাখির মেলা। পাখির কলতানে মুখর পুরো এলাকা। আত্মীয়ের মতো পাখিগুলো মার্চে এসে নভেম্বরে চলে যায়। একদল তরুণ এলাকার পাখিদের জন্য গড়ে তুলেছে অভয়ারণ্য। তাদের দাবি, জীববৈচিত্র্য সংরক্ষণ করতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। রাজীব সেলিমের প্রতিবেদনে ছবি তুলেছেন সাইফুল সাগর। সবুজ পাতার ফাঁকে গাছের ডালে বসেছে পাখিদের রাজসভা। একটি দুটি নয়, কমপক্ষে 20টি গাছে বাসা বাঁধায় গড়ে উঠেছে পাখির রাজ্য। লম্বা পা আর শামুক ভাঙার জন্য বিশেষ ঠোঁটওয়ালা শামুকখোল পাখি 2017 সালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের ঘোষণায় পাখির রাজ্য স্বীকৃতিও পায়। 2012 সালে প্রথমবার কিছু পাখি এসে বাসা বাঁধে গ্রামের একটি বটগাছে। শুরুতে পাখির চেঁচামেচি আর বিষ্ঠায় বিরক্ত হলেও ধীরে ধীরে তাদের প্রেমে পড়ে যায় এলাকাবাসী। শিকারি এলে প্রতিরোধ করে গড়ে তোলেন পাখির অভয়াশ্রম। জোড়ায় জোড়ায় থাকে, তাই মানিকজোড় হিসেবে পরিচিত এই পাখির ভালোবাসা ছড়িয়ে পড়েছে সারা গ্রামে। প্রায় 5000 শামুকখোল পাখি রয়েছে বিহার গ্রামে। এত সম্পর্ক হয়ে গেছে, পাখি আমার কাউকে মারতেও দেয় না। বাড়িতে লোকজন আছে পাখি মারার জন্য বা ধরার জন্য, আমরা মারতে দেই না। এখন এলাকার লোকজন এতটাই সচেতন হয়ে গেছে যে পাখি আর পড়ে থাকলেও কেউ হাত দেয় না পাখিতে। যে পাখিগুলো যখন বিভিন্ন আদার করে যখন এই বন্দরের দিকে ফেরে বা বাসার দিকে ফেরে, মনে হয় যে ওই একই সাথে যখন 10-20টা বিমান গেলে যখন সবাই চায়া থাকে, পাখির দিকে সবাই চায়া থাকে। শামুকখোলের আগমনের পর থেকেই সক্রিয় হয়ে ওঠে স্থানীয় স্বেচ্ছাসেবীরা। পাখি শিকার না করা, প্রকৃতির ভারসাম্য রক্ষায় সচেতন করেন স্থানীয়দের। এক পর্যায়ে পাখি রক্ষায় ভূমিকা রাখেন গ্রামবাসী। এখানে তারা মূলতভাবে আসে বাচ্চা ফোটানোর জন্য, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য। তো আমাদের এই যে তাদের যে রক্ষার প্রচেষ্টা, তারা যে আমাদের এই এলাকাটাকে বেছে নিয়েছে, এটার জন্য আমরা অবশ্যই কৃতার্থ। এখন আমাদের একটাই চাওয়া বন অধিদপ্তর থেকে যাতে বিহারকে সংকট এলাকা হিসেবে দেখতে চায়। অতিথি পাখির সাথে মিশে থাকলেও শামুকখোল দেশীয় পাখি, তবে যাযাবর শ্রেণীর। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত এখানে থাকে। শীতে খাবারের সন্ধানে বাসা বাঁধে বিল অঞ্চলে। বছরে বেশি সময় পাখি এখানে থাকে, তাই নিয়মিত খোঁজ রাখা হয় জানান
বিভাগীয় বন কর্মকর্তা। এরা যেহেতু লোকাল মাইগ্রেটরি বার্ডসের আপনার নেচারেই হচ্ছে তারা শুধু যেহেতু যাযাবর পাখি, ওরা যাযাবরের মধ্যে ঘুরবে, আপনি কোথাও এদেরকে স্থির রাখতে পারবেন না। সুতরাং এই মুহূর্তে আমরা যেটা মনে করতেছি যে বিহারে যেটা আছে এটা অনিরাপদ না, তবে এই বিষয়টা আমরা আবার দেখব, যদি কোনো অনিরাপদমূলক বা ধরেন কোনো পোচিং অথবা ইলিগাল কোনো শুটিং হয়, বিষয়টা আমরা নজরে নিয়ে আসবো। এক যুগের বেশি সময় ধরে শামুকখোল পাখির সাথে সখ্যতা এখানকার মানুষের। বছরে যে 3 থেকে 4 মাস গাছে পাখি থাকে না, সে সময় বিচ্ছেদের সুর বাজে গ্রামবাসীর মনে। রাজীব সেলিম, এখন বগুড়া। এবার খেলার প্রসঙ্গ। কোয়াব নির্বাচন উৎসব মুখর পরিবেশে হলেও বিসিবি নির্বাচন সুষ্ঠুভাবে হবে তো, যেখানে খোদ বিসিবি সভাপতি হুমকির সম্মুখীন হন। এখন টিভির সাথে কথোপকথনে শঙ্কার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এমনকি বোর্ড সভাপতির নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। বিসিবি নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নাটক। স্বল্প মেয়াদে দায়িত্বে এসে এবার লম্বা ইনিংস খেলতে চান আমিনুল ইসলাম বুলবুল। তবে বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পরপরই পেয়েছেন হুমকি। অজ্ঞাতনামা নাম্বার থেকে আসা ফোন কলে বুলবুলকে দেওয়া হয়েছে সরে দাঁড়ানোর পরামর্শ। এখন টেলিভিশনের সঙ্গে আলাপচারিতায় স্বীকার করেছেন খোদ বিসিবি সভাপতি। ইলেকশন করতেছেন বা ইলেকশন না করলে হয় না, এখানে তো সিকিউরিটিটা একটা বড় ব্যাপার, তো ভয় লাগছে একটু বেশি। এমন ঘটনায় নড়েচড়ে বসছে বিসিবি। কাল বিলম্ব না করে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন টেলিভিশনে হাতে এসছে সেই চিঠিও। 4 সেপ্টেম্বর পাঠানো সেই চিঠিতে দেখা যায় অনাড়ম্বর জীবনযাপন নিয়ে খবরের শিরোনামে আসা বুলবুলের জন্য সরকারি গানম্যানও চেয়েছে বিসিবি। গেল সোমবার বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয় অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বিসিবি নির্বাচন। পরদিনই বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। এর আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা জানান দেশের ওপেনার তামিম ইকবালও। গুঞ্জন আছে সভাপতি হওয়ার সুপ্ত বাসনা আছে পট পরিবর্তনের পর বিসিবি সভাপতির দায়িত্ব পালন করা ফারুক আহমেদেরও। দেশের 3 কিংবদন্তির ত্রিমুখী লড়াই এমনিতেই নির্বাচনে বাড়তি মাত্রা এনে দিয়েছিল। বুলবুলকে এমন হুমকি দেওয়ার ঘটনায় নতুন বাঁক নিল বিসিবি নির্বাচন। ফারহান ইহসান, এখন ঢাকা। প্রতিষ্ঠার 1 যুগ পর কোয়াবের প্রথম নির্বাচিত সভাপতি হলেন ক্রিকেটার মোহাম্মদ মিথুন। বৃহস্পতিবার ভোটে বিপুল ব্যবধানে জয়লাভ করেন তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, নিষ্ক্রিয় প্রায় কোয়াবকে সত্যিকার অর্থে ক্রিকেটারদের কল্যাণমূলক সংগঠনে পরিণত করতে চান তিনি। ভোট দিতে এসে তামিম ইকবালের আহ্বান, বিসিবি যেন ক্রিকেটারদের প্রতি আরও দায়িত্বশীল হয়। আশরাফুল ইসলাম সাহাবের প্রতিবেদন। নির্বাচন মানেই বিজয়ী হওয়ার লড়াই, তবে কোয়াব নির্বাচন দিয়েছে ভিন্ন আমেজ। 11 বছর পর কোয়াব নির্বাচন ঘিরে উৎসব মুখর বিসিবি, যেখানে সাবেক বর্তমান মিলিয়ে কোয়াব নির্বাচন পরিণত হয়েছিল এক মিলন মেলায়। অপেক্ষার দীর্ঘ প্রহর শেষ, প্রত্যাশার আগামী শুরু। আদতে কোয়াবের বিগত কমিটি ছিল প্রায় নিষ্ক্রিয়। বিপুল ভোটের ব্যবধানে কোয়াব সভাপতি নির্বাচিত হওয়ার পর জেগে ওঠার গান শোনালেন সদ্য নির্বাচিত কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। প্রত্যেকটা সেক্টর থেকে প্রতিনিধি থাকবে, ফার্স্ট ডিভিশন বলেন, সেকেন্ড ডিভিশন বলেন। আমরা অলরেডি সেটা ঠিকও করে রেখেছি, তাদের সাথে কথাও হয়েছে, তারাও অবগত। এবং আমরা এই কমিটিটা শুধু ঢাকা কেন্দ্রিক করতে চাই না, আমরা ডে বাই ডে পুরো বাংলাদেশে এটা ছড়িয়ে দিতে চাই। উঠতি ও অবহেলিত ক্রিকেটারদের সমস্যা সমাধানে আশার সঞ্চার জাগিয়েছেন, পাশাপাশি বাস্তবতার নিরিখে পরিকল্পনা বাস্তবায়নে সময় চেয়েছেন মিঠুন। কোনো কিছু ওভারনাইট পরিবর্তন হয়ে যাবে না, একসাথে আমরা 100 কাজ করতে পারবো না, কিন্তু আমরা এতটুকু কথা দিতে পারি যে আমরা কখনো বসে থাকবো না। কোয়াব নির্বাচন পরিদর্শন করতে এসে তামিম ইকবাল অবশ্য তুলে ধরেছেন নতুন দিক। ক্রিকেট বোর্ড প্লেয়ারদেরকে লুক আফটার করে, তাদের টাকা পয়সা সব কিছুর দিক থেকে যদি লুক আফটার করে, তো তাদের তো কোনো কাজ করার উচিত না, বিকজ কি নিয়ে কমপ্লেন করবে। কোয়াব নির্বাচন শেষ, মাস পেরুলেই বিসিবি নির্বাচন। তার আগে বিসিবির কাজ কি হতে পারে, তামিম ইকবালের কথাই সেই ইঙ্গিতই যেন পাওয়া গেল। আমার মনে হয় যে কঠিন পার্টটা এখন শুরু হবে। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। আগে শিরোনামগুলো আরেকবার। আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষে জাতিসংঘ, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। ডাকসুর হল সংসদে প্রতিদ্বন্দ্বী ছাড়া নির্বাচিত পদ শতাধিক, বুলিংয়ের সংখ্যায়
নারী অংশগ্রহণ কম, উৎসব মুখর ভোট নিয়ে প্রশ্ন। আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র, অবৈধভাবে বসবাসের অভিযোগ, কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন। আফগানিস্তান সীমান্তে ফের ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। রোববারের ভূমিকম্পে প্রাণহানি ছাড়িয়েছে ২২০০, ত্রাণ সহায়তা পাঠালো বাংলাদেশ। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।